নমস্কার, গল্প সমগ্র চ্যানেলে আজকে আপনাদের কাছে নিবেদন অসীম চৌধুরীর লেখা বাংলো লা বিচু। শুরু হচ্ছে আজকের গল্প অসীম চৌধুরীর বাংলো লা বিচু। জেনারেল শর্মা বলেছিলেন, খুব সম্ভব কেন ধরে নাও আমি তোমাদের রিসিভ করতে বাস স্ট্যান্ডে যেতে পারবো না, কিন্তু তার জন্য চিন্তা নেই, ভাওয়ালিতে আসতে কোনো অসুবিধা হবে না তোমাদের। আমি যা বলছি শুধু খাতায় নোট করে না। শুভ্রা খাতা ডট পেন এনে বললুম লেখো, নয়নিতাল এক্সপ্রেসে চেপে হলদিয়ানিতে নামবে। মনে রেখো, কাঠগুদাম নয়, কাঠগুদাম হলদিয়ানির আগের স্টেশন। সন্ধেবেলা যেখানে পৌঁছে একটা হোটেলে রাতটুকু বিশ্রাম নিয়ে নেবে। অনেক হোটেল পাবে, ওরা সকলেই আমাকে চেনে। হলদিয়ানি থেকে সকাল 7:30 বা 8টার সময় গোয়ালদাম যাওয়ার বাস আছে। বাস ভাওয়ালি, গরম পানি, আলমোড়া, কৌশানি, গরুর, বৈজনাথ হয়ে গোয়ালদাম পৌঁছায় বিকেলে। তোমরা যখন ভাওয়ালি আসছো তখন ভাওয়ালিতে নামবে। বাস স্ট্যান্ডে থাকবে আমার সাদা রঙার একটা জিপ, নাম্বার DD 1450। নো প্রবলেম। বৈশাখী একটু ভীতু মেয়ে, বিয়ে ফাইনাল ইয়ার দিচ্ছে। দেখতে শুনতে বেশ ভালো, লেখাপড়ায় চৌকস, গান গাইতে নাচতে পারে। দোষের মধ্যে শুধু একটু ভয় কাতুরে। তাই শুভ্রা কাবেরী, সুমন্ত্র আর বিক্রমকে দলে নিতে চায়নি। বেচারি রাত্রি হলে একা অন্ধকারে ঘরে ঢোকে না, সারা রাত ঘরে আলো জ্বেলে ঘুমোয়। বাঘের চেয়ে ওর ভূতের ভয় বেশি, কিন্তু তাকে না নিয়েও উপায় নেই। কারণ এই ছিপছিপে সুন্দরী মেয়েটি যদি জেনারেল হরগোবিন্দ শর্মার বাংলোর সামনে জিপ থেকে না নামে তাদের সঙ্গে, তবে তিনি রাখবেন না, হয়তো শুধু মুখের হাসিটি মিলিয়ে যাবে। আসলে জেনারেল শর্মার সঙ্গে তাদের পরিচয় তো ওই বৈশাখী সূত্রেই। বৈশাখী দাদু আর জেনারেল শর্মা একই রেজিমেন্টে ছিলেন। তার ওপর বৈশাখী দিদিমা ছিলেন জেনারেল শর্মার দূর সম্পর্কের আত্মীয়, তাই বৈশাখীকে একটু বেশি স্নেহ করেন জেনারেল। অগত্যা বৈশাখীর খুড়তুতো দিদি কাবেরী, জামাইবাবুর সুমন্ত্র আর তাদের বন্ধু দম্পতি শুভ্রা ও বিক্রমকে রাজি হতেই হলো। আর্মি থেকে অবসর নেওয়ার পর জেনারেল শর্মা থাকেন ভাওয়ালিতে, তবে ঠিক শহরে নয়, গ্রাম শহর থেকে একটু দূরেই তার বাংলো। কাছে পিঠে বসতি নেই। বাংলোর বারান্দায় দাঁড়ালে শুধু চোখ পড়বে গগনচুম্বী বড় বড় গাছ, উঁচু নিচু পাহাড়ি আঁকা বাঁকা শহর সড়ক আর বরফ ঢাকা হিমালয় শিখর। বাংলোতে থাকেন জেনারেল শর্মা আর তার বহু পুরাতন ভৃত্য রামসি। শর্মাজি ডাকেন রাম ভাইয়া বলে। বৈশাখী যখন জিপ থেকে তড়াক করে নেমে ছবির মতো বাংলো বাড়িটা দেখে খুশিতে হাততালি দিয়ে উঠল, তখন হাসিতে মুখ ভরিয়ে এগিয়ে এলেন জেনারেল শর্মা। হাত বাড়িয়ে বললেন, ওয়েলকাম মাই ইয়ং ফ্রেন্ডস, ওয়েলকাম। বৈশাখী আর্তনাদ করে উঠল, ছাড়ুন ছাড়ুন জেনারেল, হাত ভেঙে যাবে যে। আমি কি আপনার রেজিমেন্টে কোনো গার্ড বলি নাকি? হেসে জেনারেল ডাক দিলেন, রাম ভাইয়া, ওদের সামান নামাও, তারপর সবাইকে নিয়ে চলো বাংলোর ভিতরে। কাবেরী হাতের ব্যাগটা ডাইনিং টেবিলে নামিয়ে বলল, এবারে আর গোলতাপ্পি নয়, সত্যিকারের ভূতের গল্প বলতে হবে। কিন্তু যারা ভূতে ভয় পায় তারা
লেপের তলায় থেকে সীতারাম সীতারাম জপ করতে পারে। কাবেরী আর চোখে বৈশাখীর দিকে তাকালো। জেনারেল শর্মা সদর দরজার লিনটালের ঠিক উপরে দেয়াল ঘড়ির দিকে তাকালেন, তারপর বললেন, এখন যে যার বেডরুমে বেছে নিয়ে স্নান টান সেরে ফেলো, তারপর লাঞ্চ সেরে ঘুমিয়ে নাও। দেন রাত্রে ডিনার খেতে খেতে বা খাবার পর গল্প বলা হবে। জেনারেল শর্মার বাংলোর ডাইনিং রুমটা গোল, তাকে ঘিরে ঘর, চারপাশটা বেডরুম, কিচেন, প্যান্ট্রি, ড্রেসিং রুম, রিডিং রুম। ডাইনিং রুম থেকেই ইবো নাইটের ব্যানিস্টারওয়ালা সিঁড়ি উঠে গেছে দোতলা ছাদে। ছাদেও একটা বড় গোছের বেডরুম, কোনো ঘরই ফাঁকা নয় সেখানে, সেটি প্রয়োজন দিয়ে সাজানো, সবই ঝকঝকে। কাবেরী, সুমন্ত্র, শুভ্রা, বিক্রম বাগানের দিকে দুটো বেডরুম বেছে নিল। মুখ ভার করলো বৈশাখী। না রে, সবাই বেশ ভালো ভালো ঘর বেছে নিলে, আর আমারটা রান্নাঘরের পাশে। ক্ষুণ্ণ মনে বৈশাখী চলে এলো নিজের ঘরে। ঢুকতে গিয়েই চোখে পড়লো ঠিক দরজার ওপরে টাঙানো একটা ফটোর দিকে। ফটোটা সুন্দরী এক ইংরেজ কিশোরীর, এক মাথা কোকড়া চুল দুলিয়ে যেন হাসছে। বহু বছর আগেকার ফটো, সন্দেহ নেই, কিন্তু অসম্ভব রকম জীবন্ত। বৈশাখী ফটো ফ্রেমের এক কোণে টাইপ করা লেখা পড়ল, ক্যাথরিন ক্লিন্টন, বর্ন 1850, ডায়েড 1866। মেয়েটির মৃত্যু তাহলে মাত্র 16 বছর বয়সে। বৈশাখী যেন চোখ ফেরাতে পারে না। তন্ময় হয়ে সেই ভুবন ভোলানো হাসির দিকে তাকিয়ে থাকতে থাকতে মনে হলো মেয়েটির মুখটা একটু যেন মরে উঠল। হয়তো দেখার ভুল। অন্যমনস্ক বৈশাখী চমক ভাঙল কারো পায়ের শব্দে। পিছন ফিরে দেখলো জেনারেল শর্মা। ছবিটা কার জেনারেল সাহেব? বৈশাখী আঙুল তুলে ফটো দেখিয়ে বলল, ওই বাড়িটা ঘোড়ায় যাদের ছিল সেই ফ্যামিলির একটি মেয়ের। একটা নয়, দেখবে সারা বাড়িতে ক্লিন্টন ফ্যামিলির অনেক ফটো আছে। এখানে যা যা ফার্নিচার, রান্নাঘরে কাঁচের বাসনপত্র দেখবে সবই সেই ক্লিন্টন ফ্যামিলির। আমার ঘরে মিসেস রোজা ক্লিন্টনের পিয়ানো আছে, আর তোমার ঘরে রাখা আছে ক্যাথরিন ক্লিন্টনের অর্গানটা। এনিওয়ে, পরে সব কথা হবে। এখন তোমরা স্নান টান সেরে নাও, লাঞ্চের সময় রাম ভাইয়া কিন্তু কলিং বেল বাজাবে, চটপট চলে আসতে হবে কিন্তু। যে যার পছন্দ করা ঘরে চলে গেল। ঘরে ঢুকে বৈশাখীর মন খুশিতে ভরে গেল। বড় বড় 3টে জানালা, কাঁচের পাল্লা, ঘরজোড়া কার্পেট, মেঝে পর্যন্ত লুটানো দামি কাপড়ের পর্দা, দেওয়ালে ভর্তি সিপিআর রং হয়ে যাওয়া বিদেশি ফটো, নেপালি ডিজাইনের। এখানে খাটের একধারে সেই ক্যাথরিন ক্লিন্টনেরই একটা ফুল সাইজের ফটো, পাশে এক বৃদ্ধা, মুখের মিল আছে ক্যাথরিনের সঙ্গে। ফটোটার তলায় মোটা নিব দিয়ে চাইনিজ ইঙ্কে লেখা, ও মাই ডিয়ারেস্ট গ্র্যানি, হোয়ার আর ইউ। ফটোটা দেখতে দেখতে বৈশাখী মনে হলো ক্যাথরিন যেন কাঁদছে, বড় বড় 2 চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। বৈশাখীর সারা দেহ শিরশির করে উঠল। মনে হলো মেয়েটি যেন হাত বাড়িয়ে ওকে ডাকছে। ডান হাতটা ফটো থেকে একটু একটু করে এগিয়ে আসছে। কানে কাছে শুনতে পেল একটি কিশোরী মেয়ের মিষ্টি গলা, গ্র্যানি, ও গ্র্যানি, আই লাভ ইউ, আই ক্যান্ট লিভ ইউ, উইদাউট ইউ, উইদাউট ইউ, উইদাউট ইউ। বৈশাখীর বুকের ভেতরটা কাঁপছে, না পারছে এগোতে, না পারছে পিছোতে। সারা বাড়ি নিস্তব্ধ। কাবেরীদি, শুভ্রাদি, সুমন্ত্রদা, বিক্রমদা, এরা যেন কেউ নেই। নিস্তব্ধতার মাঝে মাঝে কানে আসে জেনারেল শর্মার টুংটাং পিয়ানোর সুর। বৈশাখী ভীতু হলেও
দিনের বেলা ভয় পায় না, ভয় পায় রাতে। রাতের গভীরতা, নিস্তব্ধতা ওকে যেন এক অন্য জগতে নিয়ে যায়। বৈশাখী মাথা ঝাঁকুনি দিল। আশ্চর্য, দিনে দুপুরে কি সব আবোল তাবোল দেখছে। আসলে ফটোটা এত জীবন্ত যে ওর মনের আজগুবি চিন্তাগুলো গ্র্যানি আর ক্যাথরিনের অস্বাভাবিক আচরণ হয়ে আত্মপ্রকাশ করছে। কিন্তু কানের কাছে কে সুরেলা গলায় ফিস ফিস করে বললে, আই ক্যান্ট লিভ উইদাউট ইউ। ওর নিজেরই মনের কথাই কি? বৈশাখী ঘরের দরজা খুলে রেখেই বাথরুমে ঢুকলো। গিজারের গরম জলে অনেকক্ষণ ধরে স্নান করলো। তারপর তোয়ালেতে ভিজে চুল মুছতে মুছতে ঘরে এসে দেখে ওর খাটের ওপর একটা রক্ত গোলাপের কুঁড়ি। ভারী আশ্চর্য হলো বৈশাখী। পর মুহূর্তে হেসে ফেলল। নিশ্চয়ই শর্মা দাদু কোনো সময়ে ঘরে এসে রেখে গেছেন। বৈশাখী জানালার কাছে গিয়ে পর্দাটা টেনে সরালো। কোথাও এতটুকু ধুলো নেই। বৈশাখী জানালার কাঁচে নাক লাগিয়ে বাইরে তাকালো। বাংলোর পিছন দিকেটা বিস্তীর্ণ আপেল চেরি ফলের বাগান পাহাড়ের কোলে মিশে গেছে। ঝকঝকে তকতকে বাগান, গাছের ডালে কয়েকটি পাখি বসে আছে। এধার ওধার তাকাতে বিরাট এক ওক গাছের তলায় চোখ পড়ল এক সমাধির ওপর। শ্বেত পাথরে বাঁধানো সমাধিতে একটা ফলকও রয়েছে, কিন্তু দূর থেকে ফলকের লেখা পড়তে পারল না। কবর, শ্মশান, এসবে বৈশাখীর দারুণ ভয়। দেখলেই ওর মনে হয় যারা চলে গেছে তারা যেন আবার ফিরে আসতে চায়। আশায় আশায় চারপাশে ঘোরে। বৈশাখী সজোরে জানলাটা বন্ধ করে ভারী পর্দাটা টেনে দিল। ঘরের এক কোণে রাখা মেহগনি কাঠের সুদৃশ্য ড্রেসিং টেবিলটার সামনে চুল আঁচড়াবার জন্যে দাঁড়াতেই বৈশাখীর বুকের রক্ত হিম হয়ে গেল। বেলজিয়াম গ্লাসের আয়নায় কার প্রতিবিম্ব? ওর মুখের পরিবর্তে এই যে ফটোতে দেখা মিষ্টি কিশোরী মেয়েটির ছায়া। বৈশাখী হাত পা নাড়াতে পারছে না, চোখের পলক ফেলতে পারছে না। পৃথিবীর থেকে যেন বহু দূরে চলে গেছে। সবুজ প্রান্তর, পাহাড় থেকে নেমে আসছে রিমঝিম শব্দে জলস্রোত। তৃণ প্রান্তরে নানা রঙের শত শত নাম না জানা পাখি নীল আকাশের নিচে ওরা উড়ছে, গান গাইছে। সেই সুন্দর জায়গায় বৈশাখী একা। হঠাৎ পিঠে হাত পড়তে বৈশাখী চমকে উঠল। আয়নাতে দেখল পিছনে স্মিত মুখে জেনারেল শর্মা। তোমার জন্য আমরা বসে রয়েছি, লাঞ্চ খাবে না? বৈশাখী যা দেখেছে জেনারেল শর্মাকে বলতে গিয়েও বলতে পারল না। একবার জানাজানি হয়ে গেলে সবাই তাকে নিয়ে হাসাহাসি করবে। সে জেনারেল শর্মার হাত ধরে বলল, চলুন। যেতে যেতে বৈশাখী দেওয়ালে টাঙানো কিশোরী মেয়েটির দিকে আর একবার তাকালো। একটা সুন্দর ফটো। গ্র্যানি, আই ক্যান্ট লিভ উইদাউট ইউ। কে গ্র্যানি? কে ক্যাথরিন ক্লিনটন? প্রায় 150 বছর আগেকার ফটো। তাদের ব্যবহৃত জিনিসপত্র, আসবাব জেনারেল শর্মা কেন জমিয়ে রেখেছেন? বাংলোটা কবে কার? পাহাড়ের পাদদেশে ওক গাছের তলায় কার কবর? ক্যাথরিনের দিকে তাকালে ও হাসি বা কেন? কাবেরী দি, শুভ্রা দি, সুমন্ত্রদা, বিক্রমদা, ওদের দিকে তাকিয়ে কি ক্যাথরিন হাসে? কানের কাছে কে মিষ্টি সুরে কথা বলল? ভাবতে ভাবতে বৈশাখী গোল ডাইনিং টেবিলের একধারে চেয়ারে বসলো। চাইনিজ ডিজাইন আঁকা পুরনো দিনের বাসনপত্রের ওর প্রিয় খাবারগুলো দেখে ও ভয়, অস্বস্তি সব ভুলে গেল। বিকেলে সূর্য পাহাড়ে মুখ লুকোবার আগেই বৈশাখী একা একা গিয়ে দাঁড়ালো বিরাট ওক গাছের তলায়, শ্বেত পাথরের কবরের কাছে। উত্তর থেকে ঠান্ডা হাওয়া আসছে।
বেশ শীত শীত করছে। বৈশাখী গায়ের চাদরটা ভালো করে ঢেকে নিল। দুপুরে কবরের ওপর এপিটাপে কি লেখা পড়তে পারেনি, এখন হেঁট হয়ে পড়ল। হিয়ার লাইজ মেরি ক্লিন্টন, wife of David Clinton of Sussex, তলায় born 1794, died 1863. She is sleeping, don't disturb her peace. বৈশাখী ঘুরে ঘুরে বাগানটা দেখল। আশ্চর্য, একটুও ভয় করছে না। সে এসে বসে পড়ল সমাধির পাশে, চুপ করে ক্লিন্টন ফ্যামিলির কথা ভাবছে। এমন সময় কানে এলো কাবেরীর গলা। এই বৈশাখী, কোথায় গেলি তুই? আমরা সবাই রেডি। ঘড়িতে দেখলো প্রায় 5টা বাজে। বৈশাখী উঠতে যাচ্ছে এমন সময় কানের কাছে কে যেন বলল, কোথায় যাচ্ছ? একটু বসো। কথাগুলো ইংরেজিতে, তবে আগের শোনা মিষ্টি সুরেলা গলা নয়, ভাঙা ভাঙা বৃদ্ধার। বৈশাখী বসে পড়ে প্রায় চিৎকার করে উঠল, কে 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 তুমি? চতুর্দিক জনমানবহীন, শুধু গাছপালা, ফল ফুলের গাছ। পাহাড়ে সূর্য লুকিয়েছে, বরফ ঢাকা সাদা পাহাড়, আর সাদা নয়, রামধনুর 7 রং। বৈশাখী আবার উঠতে যেতেই আটকা পড়ল। শাড়ির আঁচলটা অদৃশ্য এক হাত ধরে রেখেছে। আশ্চর্য, সর্বদা ভূতের ভয়ে কাতর বৈশাখী একটু ভয় পেল না। তোমাকে আমার বড় ভালো লেগেছে আমার ক্যাথরিন। ওই যে বড় বড় দেবদারু গাছ দেখছো, গেলেই দেখবে একটা খাট, সেইখানেই শুয়ে রয়েছে। কত বছর হয়ে গেল, তবু ওকে কেউ খুঁজে পেল না, আদর করে কোলে তুলল না। তোমাকে ওর বড় ভালো লেগেছে, তুমি এখানে থাকবে। স্বপ্নের জগৎ থেকে বৈশাখী বেঁচে থাকার জগতে ফিরে এলো। বুকের ভেতরটা ধরাস ধরাস করতে লাগলো। চতুর্দিকে সন্ধ্যার আধার নেমে এসেছে। বাংলোর দিকে তাকালো। সব ঘরে, বাইরের বারান্দায় তীব্র আলো জ্বলছে। বৈশাখী দৌড়াতে দৌড়াতে পিছনের সিঁড়ি দিয়ে টানা বারান্দায় উঠে সদর দরজার সামনে দাঁড়ালো। বুকের ভেতরটা কাঁপনি তখনও কমেনি। কাবেরী ওকে দেখে একটু রাগ রাগ স্বরে বলল, এই একা একা কোথায় গিয়েছিলি? আমরা ভেবে মরি এটা তো নিউ আলিপুর পেয়েছিস। বৈশাখী চুপ করে রইল। অদ্ভুত সব দৃশ্য দেখার, কণ্ঠস্বর শোনার কথা কাউকে বলতে পারল না। জেনারেল শর্মা হাসতে হাসতে চুরুটে টান দিয়ে বললেন, লেট হার এনজয় গার্লস। একা একা প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার আলাদা এক চাপ আছে। কথাটা বলে সামান্য গম্ভীর হয়ে বললেন, এনিওয়ে, ওদিকে একা একা কেউ যেও না। রাত্রে ডিনার খাবার সময় কাবেরী বলল, জেনারেল সাহেব, ইলেকট্রিক আলো বন্ধ করে ক্যান্ডেল জেলে ভূতের গল্প বলবেন বলেছিলেন কিন্তু। জেনারেল শর্মা আর চোখে বৈশাখীর দিকে তাকালেন। বৈশাখী তখন অপলক দৃষ্টিতে ক্যাথারিনের ফটোর দিকে তাকিয়ে ক্যান্ডেলের কথা কানে আসতেই বলল, না 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 না, ভূতের গল্প নয়, ভূতের গল্প নয়, একদম ভূতের গল্প নয়। বিশ্বযুদ্ধের গল্প বলুন তো আপনি, বিশ্বযুদ্ধের গল্প। শুভ্রা বলল, তুই কানে তুলো খুঁজে থাক কিংবা লেপ মুড়ি দিয়ে ঘুমো। কাবেরী কুলোয় খোঁচা দিয়ে বলল,
জেনারেল শর্মা কফি পট থেকে সবাইকে কফি পরিবেশন করতে করতে বললেন, অলরাইট, তোমাদের আজ আমি এই বাংলো যার নাম লর্ড বিজিও এর অতীত মালিক ক্লিন্টন পরিবারের গল্প বলবো। যা বলছি সবই কিন্তু সত্যি। কিছু ব্যাপার স্যাপারের সঙ্গে আমি নিজেও জড়িত এবং পরিচিত। সে তো 100 বছর আগেকার কথা, আপনি পরিচিত হলেন কেমন করে? বিক্রম কফিতে চুমুক দিয়ে বলল। জেনারেল শর্মা বললেন, লেট মি সে, শোনার সময় কেন, কবে, কোথায় ইত্যাদি ইত্যাদি প্রশ্ন করবে না কিন্তু। বাংলোটা কেনার সময় বন্ধু ব্রিগেডিয়ার মুখার্জি সব বলেছিল। মুখার্জি যা বলেছিল সবই তাই বলছি। জেনারেল শর্মা শুরু করলেন। লাভ ইজু অর্থাৎ দ্য জুয়েল, সত্যি একালে জুয়েল ছিল বাংলোটা। আজকের মতো এরকম একটেরে জনমানব শূন্য ছিল না, আশেপাশে অনেক লোকের বাসও ছিল। দেশি বিদেশিদের ছবির মতো বাংলো বাড়ি কোনো এক সময় ভীষণ ঝড় জল ভূমিকম্প হয়, তখন গ্রামটা নিশ্চিহ্ন হয়ে যায়। শুধু শুধু পড়ে থাকে ডেভিড ক্লিন্টনের শখের এই লেভিসো। সে হয়তো অনেক বছর আগেকার কথা, তখন পাহাড়ে বাড়ি তৈরি করতো বিদেশিরা। কিছু কিছু দেশীয় রাজ্যের রাজা ও জমিদারেরা। না, লেট আস গো ব্যাক টু 1950। যুদ্ধ শেষের পর আমি নানা জায়গায় ঘুরতে ঘুরতে আলমোড়া থেকে কাঠগোদাম ফেরার সময় ভাওয়ালিতে এসে এই বাংলাটা দেখে বড় ভালো লেগে গেল। বন্ধু ব্রিগেডিয়ার মুখার্জিকে বললাম, এই বাংলোটা আমি কিনবো, মালিক যদি বিক্রি করে। কেন জানি না, মুখার্জি বলল। এটা ছাড়াও তো অনেক বাংলো আছে, বৃদ্ধ বয়সে এখানে থাকা যায় কেমন করে? লোকে বলে প্রাকৃতিক বিপর্যয়ের পর বাড়িটার চারপাশে জঙ্গল হয়ে পড়েছিল, কেউ যেতে সাহস পর্যন্ত পেত না। এক স্কটিশ সাহেব বাংলোটা কিনেছিল। সাহেব জঙ্গল টঙ্গল সাফ করিয়ে বাংলোর ভেতরে এসে দেখলেন সবকিছু ইনট্যাক্ট। এখানে বর্তমান যা কিছু দেখছো সবই ক্লিন্টন পরিবারের। সাহেব যেমন ছিল তেমনই রেখেছিলেন। তার কাছ থেকে কেনার পর আমিও তেমনই রেখেছি। বলতে পারো সবই অ্যান্টিক। কেনার সময় অনেকে উপদেশ দিয়েছিল না কিনতে, বলেছিল বাড়িটা অপয়া, আরো অনেক কিছু। আমি আর্মিতে ছিলাম, মৃত্যু অনেক দেখেছি, মৃত্যুর পর কি হয় না হয় তা নিয়ে কখনো মাথা ঘামাইনি, তাই কিনেও ফেললাম। বছরে 6 মাস এখানে থাকি, একাই। রাম ভাই আর রাত্রে থাকে না। পাহাড়ি অঞ্চলে আবহাওয়া প্রেডিক্ট করা শক্ত। হঠাৎ যাকে বলে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, তাই শুরু হলো। ঘরের সব বাতি নিভে গেল। প্রবল হাওয়াতে কাঁচের জানলাগুলো যেন খুলে ভেঙে ছিটকে পড়বে। যেমনই প্রবল বৃষ্টি তেমনি বিদ্যুৎ আর গর্জন মেঘের। জেনারেল বললেন, মনে হয় বিজলি আসার চান্স নেই, তোমাদের মনস্কামনায় পূর্ণ হবে। উঠে পড়লেন তিনি টেবিল থেকে। 4-5টা মোমবাতি জ্বালিয়ে এনে রাখলেন টেবিলের ওপর। বৈশাখী ভীতু ভীতু চোখে তাকালো দরজার ওপরে ক্যাথারিনের ফটোর দিকে। মনে হলো মেয়েটার মুখে যেন হাসি নেই, বড় বড় দুটো চোখ জলে পরিপূর্ণ। হঠাৎ কোথা থেকে দমকা হাওয়ায় টেবিলের ওপরে রাখা মোটা মোটা মোমবাতিগুলো একসঙ্গে নিভে গেল। প্রায় সঙ্গে সঙ্গে বাজ পড়ার শব্দ, ভাইব্রেশনে ঘরের সব কিছু ঝনঝন করে উঠল। জেনারেল শর্মা বললেন, এখানে এরকমই হয়,
মোমবাতি জ্বেলে দিই। অন্ধকার যে এত তীব্র হয় বৈশাখী এর আগে দেখেনি কোনোদিন। কাবেরী বলল, না না জেনারেল সাহেব, খাওয়া তো আমাদের শেষ, অন্ধকারই ভালো। বেশ তাই, তবে সুইট বন্ধুটি যে ভয় পাচ্ছে মনে হচ্ছে। ভয় না অন্য কিছু, 5 জন জীবন্ত মানুষ রয়েছে, তবু ভূতকে গিলে ফেলবে টপ করে। কাবেরীর কথা বৈশাখীর কানে গেল না। সে শুনতে পেল মিষ্টি এক গলা, আই লাভ ইউ বৈশাখী, তোমাকে যে আমার বড় ভালো লেগেছে। কথার সঙ্গে নাকে এলো মিষ্টি গন্ধ, ফ্রকের খসখস শব্দ, নিঃশ্বাস নিঃশ্বাস লাগছে ঘাড়ে। কে যেন ওর পিছনে দাঁড়িয়ে আছে। বিলিভ মি, আই লাভ ইউ সুইট বৈশাখী, প্লিজ তুমি আমার কথা শোনো। কথাটা বলেই পিছনে দাঁড়ানো অদৃশ্য মেয়েটি বৈশাখীর কাঁধে ওর বরফের মতো ঠান্ডা থুতনিটা রাখলো। ওর মিষ্টি গন্ধের চুল বৈশাখীর গালে লাগলো। কে কে তুমি? বৈশাখী চিৎকার করে উঠল। আশ্চর্য, কেউ বৈশাখীর কথা শুনতে পেল না কেন? অন্ধকারের মধ্যে ও দেখতে পেল 3টে আগুন বিড়ালের চোখের মতো দপদপ করছে। সুমন্ত্রদা, বিক্রমদা আর জেনারেল শর্মা সিগারেট ও চুরুট টানছে। জেনারেল শর্মা বললেন, ডক্টর হার্ভার্ড 1860 সালে লন্ডন থেকে এখানে প্র্যাকটিস করতে এসেছিলেন। তখন এখানে অনেক বাসিন্দা ইংরেজ, সবাই বেশ অবস্থাপন্ন। হার্ভার্টের পিতৃবন্ধু ডক্টর স্টিফেন ওকে একটা বাঁধানো রেজিস্টার দিয়ে বললেন, এটা সব পরিবারের নাম, ধাম, পেশা, অশোকের হিস্টোরি সব রেকর্ডেড। তুমি সময় পেলে সকলের সঙ্গে পরিচিত হবে, ওদের সঙ্গে ডিটেলস পড়ে অসুখ বিসুখ সম্বন্ধে জানতে পারবে, ডায়াগনোসিস করতেও সুবিধা হবে। ডক্টর স্টিফেন চলে যাওয়ার পর হার্ভার্ড নিজ পেশা আর ইউরোপিয়ান সৌজন্যের খাতিরে যতটা সম্ভব হলো সকলে বাড়ি গেলেন। অনেকে মানে নিজেরাও এলেন, কিন্তু লাভ ইজু থেকে কেউ এলেন না। রেজিস্টারে হার্ভার্ড দেখলেন 5 জনের নাম। মিস্টার ডেভিড ক্লিন্টন, died on 1859, মিসেস ডেভিড, বয়স about 70, স্বাস্থ্য খারাপ, হামেশাই ব্রঙ্কাইটিসে আক্রান্ত হওয়ার। মিস্টার স্টিফেন ক্লিন্টন, বয়স 40, ভালো স্বাস্থ্য, চেম্বারে আসেন না, কাঠের ব্যবসা। মিসেস লিলি ক্লিন্টন, বয়স 35, 35, চেহারা, সর্বদাই অসুখের ভয়, তবে খুবই স্নেহপরায়ণ ও শান্তভদ্র। কুমারী ক্যাথরিন ক্লিন্টন, বয়স 16, স্থানীয় ব্রিটিশ স্কুলের ছাত্রী, অসুখের কোনো রেকর্ড নেই। একদিন ডক্টর হার্ভার্ড লাঞ্চের একটু আগে চেম্বার বন্ধ করে বাড়ি ফেরার আগে ভাবলেন লাভ ইজুতে ঢুঁ মেরে ক্লিন্টন পরিবারের সঙ্গে দেখা করলে কেমন হয়। ডক্টর স্টিফেনের রেজিস্টারটা হয়তো আপ টু ডেট নয়, হয়তো ওরা ইংল্যান্ডে চলে গেছেন, তবু একবার দেখে আসতে হয়। গুড আফটারনুন ডক্টর। ডাক্তার হার্ভার্ড মুখ তুললেন, দেখলেন রোগা ছিপছিপে সুন্দরী এক মহিলা, বয়স 35 হবে, চোখে মুখে উদ্বেগের ছাপ। চেম্বারে আসার সময় ঘরে পড়ার ড্রেসটাও বদলাতে পারেননি। হার্ভার্ড প্রত্যভিবাদন করার পর মহিলা বললেন, আমি লিলি ক্লিন্টন, মিস্টার স্টিফেন ক্লিন্টনের স্ত্রী, থাকি লিভিজুতে। আমার মাদার ইন লর সব ঠিক আছে, বুকে বেদনা, দয়া করে একবার ভিজিট করবেন। হার্ভার্ড লক্ষ্য করলেন লিলি ক্লিন্টন যেন নিদারুণ এক সমস্যার মধ্যে পড়েছেন। শাশুড়ি অসুখ ছাড়াও অন্য কিছু উদ্বেগ রয়েছে। ডক্টর হার্ভার্ড লিলি ক্লিন্টনের সঙ্গে লাভ ভিজিটে এসে দোতলায় মিসেস ডেভিড ক্লিন্টনের ঘরে গেলেন। বাইরে থেকে শোনা যাচ্ছে এক মহিলার গলার স্বর,
ওই যে সিঁড়িটা শেষ হলেই বিরাট ল্যান্ডিং, তারপরে ঘর। কাল তোমাদের দেখা হবে। নেই শুধু মিস্টার ডেভিড ক্লিন্টন। ডক্টর হার্বার্ট ঘরে ঢুকে দেখলেন এক বৃদ্ধা বুক চাদর পর্যন্ত ঢাকা খাটে শুয়ে আপন মনে হাসছেন। হাসিটা এমন যেন এখনই কারো পরিহাস শুনবেন। ডক্টর দেখলেন বৃদ্ধা অতিশয় মার্জিত চেহারা, এককালে সুন্দরী ছিলেন সন্দেহ নেই। মাথার চুল কটটা ছোট করে কাটা, অত্যন্ত মূল্যবান বিছানা আর ঘরে আসবাবপত্র। মিসেস ডেভিড নিজের চিন্তায় এত নিমগ্ন যে ডক্টর হার্বার্ট ও লিলি ঘরে ঢুকেছেন ঠিক পাননি। লিলি বললেন, মা, মা, ডক্টর হার্বার্ট এসেছেন আপনাকে পরীক্ষা করতে। মিসেস ডেভিড উঠে বসে বললেন, অত্যন্ত দুঃখিত ডক্টর, আমার গত রাতে সামান্য সর্দিতে একটু কাশি হয়েছিল। এই ভয়ে লিলি আপনাকে ডেকে এনে কষ্ট দিল। এমন আমার প্রায় হয়। ডক্টর হার্বার্ট পরীক্ষা করে দেখলেন বুকে কফ জমেছে, সামান্য গা গরমও আছে। প্যাডে প্রেসক্রিপশন লিখে বললেন, একটা ঘুমের ওষুধও লিখে দেওয়া হচ্ছে, তবে ওটা বেশ কড়া। রোজ রাতে শোবার সময় একটা করে খেতে বললেন। লিলি ক্লিন্টন ডক্টর হার্বার্টের সঙ্গে দরজায় গোড়ায় এসে পার্স করে তাকে ফিস দিতে দিতে বললেন, ডক্টর, আমার মনে হয় অসুখটা অন্য ধরনের। অন্য ধরনের? অবাক হয়ে প্রশ্ন করলেন হার্বার্ট। চলুন বলছি। দুজনে বাড়ি ছেড়ে বাগানে এলেন। লিলি বললেন, গত বছর আমার শ্বশুর হঠাৎ মারা যাবার পর অসুখটা হয়েছে। সকলকে বললেন স্টিফেনের বাবা মারা যাননি, এই বাড়িতেই আছে। তোমরা তাকে দেখতে পাও না, কিন্তু আমি রোজই দেখি। আমার খোঁজ নেন, হাসির কথা বলেন, আমিও হাসি। কথাটা বলতে বলতে গেট পর্যন্ত এসে লিলি বললেন, ক্যাথরিন মানে আমার মেয়ে। স্কুল থেকে এলেই শাশুড়ি তাকে ডেকে পাঠাবেন। মেয়েটাও লাফাতে লাফাতে ঠাকুমার ঘরে গিয়ে হো হো করে হাসবে। একজন নয়, তারা সঙ্গে আরো দুজনের হাসাহাসি কথাবার্তা শুনতে পাই। ভয়ে ভাবনায় আমি অর্ধেক হয়ে যাচ্ছি। আমার ওই একটাই মেয়ে, তাকে শেষ পর্যন্ত আমার শাশুড়ি পাগল করে দেবেন। আড়াল থেকে আমি ওদের কথা শুনেছি। বলতে বলতে লিলি ক্লিন্টন শিউরে উঠলেন। আমার মেয়েকে পাগলের হাত থেকে বাঁচান ডক্টর। ভাবনায় ভাবনায় আমি খেতে পারি না, শুতে পারি না। আমার স্বামী স্টিফেনকে বলেছি, সে শুনে হেসে উড়িয়ে দিয়েছে ব্যাপারটা। ডক্টর হার্বার্ট বললেন, আসলে মিসেস ডেভিড ওর স্বামীকে খুব ভালোবাসতেন, তাই স্বামীর মৃত্যুটা মেনে নিতে পারছেন না। একটু একটু করে ঠিক হয়ে যাবে, ভাববেন না। লিলি বললেন, আমার শ্বশুর শাশুড়ি দার্জিলিংয়ে ছিলেন। শ্বশুর হঠাৎ মারা যাবার পর ওখানে একা হয়ে পড়লেন। দেখার কেউ নেই, তাই এখানে নিয়ে এসেছে স্টিফেন। বেশি বললে খাওয়া দাওয়া বন্ধ করে বিছানায় চুপ করে শুয়ে থাকবেন। স্টিফেনকে বলবেন যে সেন্ড মি ব্যাক টু দার্জিলিং। ডক্টর হার্বার্ট বললেন, ঘুমের ওষুধটা খেতে বলবেন। এক সময় মানে একমাত্র সময় মিসেস ডেভিডকে নর্মাল করে দেবে। ঠিক সেই সময় ডক্টর হার্বার্ট দেখলেন বছর 15-16 বছর একটি মেয়ে স্কুলের ব্যাগ কাঁধে কেটে ঠেলে বাড়িতে ঢুকতে ঢুকতে দোতলায় তাকিয়ে বলল, ওয়েট গ্রেনি ওয়েট, তুমি একটু দাদুর সঙ্গে গল্প করবে নাকি?
আমিও আসছি। ডক্টর হার্বার্টকে দেখে মেয়েটি থমকে দাঁড়ালো। হার্বার্ট ক্যাথরিনকে দেখে খুব খুশি হলেন। বহুদিন এমন সুন্দর জলি মেয়ে দেখেননি, সবচেয়ে সুন্দর হাসি। শোনো, এই হলো ডক্টর হার্বার্ট। ডক্টর কেন? তোমার গ্র্যানি অসুস্থ তাই? হতেই পারে না। গেট খুললেই তো আমি গ্র্যানির সঙ্গে কথা বললাম। গ্র্যানি তো দাদুর সঙ্গে কথা বলছিলেন বলে ক্যাথারিন হাতের বইখাতা ছড়ে ফেলে ঝড়ের বেগে সিঁড়ি বেয়ে দোতলায় উঠে গেল। লিলি হতাশায় ভেঙে পড়ে বললেন, ডক্টর! ওরিড হবেন না, সবই ছেলে মেয়ে মানুষের কল্পনা। এই ঘটনার প্রায় দিন 10 পর লিলি একদিন ডক্টর হার্বার্টের চেম্বারে হাঁপাতে হাঁপাতে এসে হাজির। উত্তেজনায় মুখ লাল, কথা কইতে পারছে না। ডক্টর হার্বার্ট লিলি ক্লিন্টনকে ধরে চেয়ারে বসালেন, তাকে শান্ত হতে বললেন। লিলি বললেন, ডক্টর, আমার মেয়েকে বাঁচান। যা দেখছেন, যা শুনেছেন, কমা তো দূরের কথা, দিনের পর দিন বেরিয়ে চলেছে। গতকাল উপরে উঠে দেখলাম দরজা বন্ধ, শুনতে পেলাম ক্যাথরিন আর আমার শাশুড়ির কথাবার্তা। শাশুড়ি বলছেন, ভয় নেই রে, মৃত্যু বড় সুন্দর, প্রথমে অন্ধকার, তারপরে পরম শান্তি। চতুর্দিকে ঝলমলে আলো, ঠান্ডা মিষ্টি হাওয়া, সবুজ তৃণভূমি, পাখির গান। হ্যাঁ, তোর দাদু বলেছে, ভয় পাস নেই আমার ক্যাথরিন সোনা। তারপরে হঠাৎ দরম করে দরজা খুলে গেল। সামনে ক্যাথরিন। ক্যাথরিন আমাকে দেখে অসম্ভব রেগে বলল, তুমি লুকিয়ে লুকিয়ে আমাদের কথা শুনছো কেন? বুঝতে পারছি না দরজা বন্ধ থাকার পরেও। ক্যাথরিন আমাকে দেখলো কেমন করে। ডক্টর হার্বার্ট বললেন, পিল ঠিক মতো দিচ্ছেন তো? রোজই শোবার আগে শিশি থেকে একটা করে বের করে দিই। মেয়েকে বকবেন না, ঠাকুমার অসুখ কন্ট্রোলে এলে ক্যাথরিন ঠিক হয়ে যাবে। 2-3 দিন পর হঠাৎ একদিন সকালবেলা লিলি ক্লিন্টন ডক্টর হার্বার্টের বাড়ি এসে বললেন, মিসেস ডেভিড বিছানা থেকে উঠছেন না, বড় বড় চোখ করে তার স্বামীর ফটোর দিকে তাকিয়ে রয়েছেন। হার্বার্ট তাড়াতাড়ি লে ভিজুতে গিয়ে মিসেস ডেভিডকে পরীক্ষা করলেন। ঘুম থেকে ওঠার প্রশ্ন আসে না। মিসেস ডেভিডের মাথার বালিশে তলা থেকে শূন্য স্লিপিং পিলের শিশিটা পাওয়া গেল। ঠিক সেই সময় ক্যাথরিন অসময়ে স্কুল থেকে ফিরে মিসেস ডেভিডের ঘরে ঢুকে গ্র্যানির প্রাণহীন দেহটা দু হাতে চেপে ধরে হাউ হাউ করে কাঁদতে লাগলো। আশ্চর্য, ক্যাথরিন মৃত্যুর খবর পেল কেমন করে? সেই রাত্রে মিস্টার স্টিফেন ঘরে ঢুকে দেখতে পেলেন ক্যাথরিন ওর ড্রেসিং টেবিলের দেরাজ খুলে এক গাদা পিল হাতে নিয়ে অদ্ভুত এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। অনেক বকুনি, ভালো কথা ইত্যাদির পর ক্যাথরিন বলল, গ্র্যানি তাকে ওগুলো দিয়েছিলেন। পিলগুলো ভাগ করে খেয়ে দুজনে দাদুর কাছে যাবে ঠিক হয়, কিন্তু মৃত্যু ভয়ে ক্যাথরিন খেতে পারেনি। স্টিফেন ক্যাথরিনকে কচুর ঢপকালেন, বললেন, এই তুমি গ্র্যানিকে ভালোবাসো? এই তুমি গ্র্যানিকে ভালোবাসতে? তারপর থেকে ক্যাথরিন অসম্ভব ঘুম মেরে গেল। স্কুলে যায় না, খায় না, সর্বদা তার গ্র্যানির ঘরে গিয়ে কাঁদে আর বলে, গ্র্যানি, আই হ্যাভ কিল্ড ইউ। কখনো কখনো গভীর রাতে ওকে ঘরে পাওয়া যায় না, খুঁজতে খুঁজতে পাওয়া যায় মিসেস ডেভিডের খবরের পাশে বসে বসে কাঁদছে আর বলছে, ওয়েট গ্র্যানি, আমি আমি তোমার কাছে যাচ্ছি, তোমার কাছে যাচ্ছি, তোমার কাছে যাচ্ছি। শেষ হলো আজকের গল্প এখানে। ধন্যবাদ।